তো নমস্কার সবাইকে। কি মনে হয় ভাই, আমরা তো দেখেছি ভারত এবং পাকিস্তানের দুইটা ম্যাচ, এবং সবার একটা আশা ছিল যে ভারত এবং বাংলাদেশকে খেলতে পারবে, এবং অবশেষে আসলেই সেই আশাটা কিন্তু পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, 24 তারিখ ভারত বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে, এবং কি হবে সেই ম্যাচে ভাই প্রত্যেকটা আমরা দেখব যে কার সাথে কার রাইভেলরি হবে। এবং বাংলাদেশ যেটা দাবা করছে যে তাদের মুস্তাফিজুর নাকি হবে ভাই গেম চেঞ্জার, সেটা কি আসলে হবে, নাকি ভারতের অভিষেক শর্মা আবারও তাণ্ডব লীলায় ভাই মাতিয়ে দেবে পুরো ম্যাচটাকে? সেটা নিয়ে তো আলোচনা করবই, এবং সাথে আমরা দেখতে চাইবো যে কার স্ট্রেংথ বেশি এবং কার স্ট্রেংথ কোন জায়গাতে একটু দুর্বল। ঠিক আছে, তো প্রথমে আমি যে কথাটা বলতে চাই, তো কি মনে হয় মুস্তাফিজুরের সাথে অভিষেক শর্মা কতটুকু ফাইট হতে পারে? ফাইট তো ভাই হতে পারে, কারণ আমরা দেখেছি যেভাবে ভাই অভিষেক শর্মা খেলেছে দুটো তিনটে ম্যাচ থেকে ভাই যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছে, এরপর ভাই গত ম্যাচে ভাই পাকিস্তানকে যেভাবে ভাই বিধ্বংসী মার মেরেছে, ঠিক আছে না, এইবার ভাই ফাইট হতে পারে। কারণ মুস্তাফিজুরের কাছে অনেক ভাই এক্সপিরিয়েন্সও আছে। সে যে বলটা করে ভাই কাটার বোলিংটা, হয়তো ভাই অফ সাইডের যদি বোলিংটা করে এবং বাইরে যদি বেরিয়ে যায় বলটা, সেই আমরা জানি যে অভিষেক শর্মা প্রত্যেক বলে ভাই মারতে চায়, এবং সেই ধরনের যদি বলেও মারতে চায় তাহলে হয়তো আউটও হতে পারে। কারণ আমরা দেখেছি ভাই গত ম্যাচে আবরার একটা বল করেছিল যে অফ সাইডের বাইরে বলটা করেছিল, সেই বলটাও সে মারতে গিয়েছিল এবং সেই বলটা মারতে গিয়ে উপরে উঠে যায় এবং আউট হয়ে যায়। তো সেই কারণে অন্য ব্যাটসম্যান এলে আমি বুঝতাম যে দরে সমঝে খেলতো, কিন্তু অভিষেক শর্মা তো ভাই একতরফা মারতেই যায়, সব বলে অ্যাটাক করতে যায়। আর ভাই নিশ্চয়ই নো ডাউট ভাই সেই ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও ভাই সে প্রথম বল থেকে আঘাত করার চেষ্টা করবে। তো আমার মনে হয় সেখানে হয়তো মুস্তাফিজুর ভাই কাজ করতে পারে, কারণ আমরা দেখেছি বাংলাদেশের ভাই ওয়ান অফ দ্য মেইন বোলার, ঠিক আছে না, আর এক্সপিরিয়েন্স আছে ভাই, সে কাটার যে বলটা করে স্লো করে দেয়, বাইরে বল করে দেয়। তো এই ধরনের বল হয়তো ভাই অভিষেক শর্মাকে আবার ফাঁসাতেও পারে, একটু এজ তো আছে ভাই মুস্তাফিজুরের কাছে। হ্যাঁ, তো ঠিক আছে, মুস্তাফিজুরের যেহেতু তুমি বললে এজ রয়েছে, তো আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসছি এবার। জসপ্রীত বুমরার সামনে লিটন দাস, আমি কেন দুইটা ওপেনারকে রাখছি না, কারণ দেখো হার্দিক পান্ডিয়া আমরা দেখেছি যে আনএক্সপিরিয়েন্স ওপেনারদেরকে ভাই আউট করতে ওর বেশি সময় লাগে না যদি ক্যাচগুলো ঠিকঠাক নিয়ে নেয়। তো আমি ওপেনার দুজনকে ছেড়েই দিলাম, কারণ তাদের সব থেকে বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে কি লিটন দাস, এবং অবশ্যই আমাদের ক্যাপ্টেন লিটন দাসের সামনে জসপ্রীত বুমরাকে নিয়ে আসবে। তো তোমার কি মনে হয় যে জসপ্রীত বুমরাকে কি ট্যাকেল করতে পারবে লিটন দাস? হ্যাঁ, লিটন দাসকে তো অবশ্যই করবে, কারণ আমরা দেখেছি আগেও যে ম্যাচগুলো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে ভাই দুর্দান্ত ফর্মে আসে ভাই বুমরা, ঠিক আছে না। আর বুমরা যদিও গত ম্যাচে ভাই অনেকটা রান খরচ করে দিয়েছে, 4 ওভারে 45 রানের মতো খরচ করে দিয়েছে, কিন্তু এটাও ভাই শিওর আছে যে প্রত্যেক ম্যাচে ভাই বুমরা রান খরচ করবে না, আর এই ম্যাচে ভাই ভালো বোলিং করবে। তবু যদি ভাই বুমরার কাছ থেকে বেঁচে যায় তাহলে আরেকটা ভাই আমরা দেখেছি উইক পয়েন্ট লিটন দাসের আছে ভাই, সে সুইপ করতে গিয়ে ভাই আউট হয়ে যায়। আর ভাই শেষ ম্যাচটা আমরা শেষ কিছু ম্যাচ যদি দেখি, প্রত্যেক ম্যাচে ভাই সে উইক পয়েন্ট আছে যে সুইপ করতে গিয়ে আউট হয়েছে, গত ম্যাচে ভাই হাসারাঙ্গার বিরুদ্ধেও আউট হয়েছে, ঠিক আছে না। তো এইখানে গিয়ে বুমরার কাছ থেকে বাঁচলেও ভাই সে যে আমাদের দুটো তিনটে স্পিনার আছে, অক্ষর প্যাটেলের কাছে ভাই ছেড়েও দিলাম, কিন্তু কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী যে দুর্দান্ত ফর্মে আছে, ঠিক আছে না, তাদের কাছ থেকে হয়তো বাঁচবে না। তো লিটন দাসের যদিও আমরা আরেকটা রেকর্ডও দেখেছি যে ভারতের বিপক্ষে ম্যাচে সে ভালো খেলে, আর আরেকটা কথা আছে যে গত 3টে ম্যাচের মধ্যে আমরা দেখেছি যে সে তো ভালো স্কোর করেনি, ঠিক আছে না, ভালো শুরুবাত দিয়েছিল, শুরুটা ভালো করেছিল, কিন্তু ভাই ফিনিশ করতে পারেনি। দৌড়ে সমঝে যে তার একটা স্টাইল আছে যে সে দৌড়ে সমঝে খেলে, স্ট্রাইক রেটও ভালো থাকে, 150 অ্যারাউন্ড থাকে এবং দৌড়ে সমঝে খেলে, কিন্তু এই ধরনের একটা ভালো নক আসেনি। তো হয়তো ভারতের বিপক্ষে ভাই সেই ম্যাচটাও আসতে পারে, নো ডাউট। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি একটা জিনিস যোগ করতে চাই যে আমাদের বুমরার যে ইয়র্কারগুলা ভাই মাঝে মধ্যে যে ইয়র্কার মারে সেগুলা কিন্তু বড় থেকে বড় এক্সপিরিয়েন্স প্লেয়ারকেও ভাই কিন্তু সে একদম খতম করে দেয়। তো সেটাই দেখার বিষয় যে কি করতে পারে। এবং তারপরে আরেকটা ব্যাটল রয়েছে, যেটা হচ্ছে গিয়ে যে আমরা গতদিন দেখেছি যে ভাই যেভাবে ট্রেগল করেছে, আমরা দেখেছি যে শ্রীলঙ্কার স্পিনারদেরকে ভাই তাদের স্পিনার অর্থাৎ বাংলাদেশের ব্যাটসম্যানরা হ্যাঁ মেরেছে, কিন্তু ভাই শ্রীলঙ্কা বিশেষ করে বলবো এবং সাইফ হাসান। হ্যাঁ, যদি ভাই তবে একটা কথা আছে ভাই, যদি প্রত্যেকটা ম্যাচে খেলে আসতো তাহলে ঠিক আছে, আমি বলতাম ঠিক আছে, কিন্তু ওই ম্যাচে তাদের আলাদা একটা ভাই ইন্টেনশন ছিল। যদিও ভাই শেষ দুটো ম্যাচ আমরা বলবো, শেষ দুটো ম্যাচ ভাই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, একটা গ্রুপ স্টেজের ম্যাচ, তারপরে ভাই গ্রুপ স্টেজ থেকে ভাই ফাইনাল সুপার ফোরে যাওয়ার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে, শ্রীলঙ্কার কাজে চড়ে ভাই অনেকে বলেছে যে তারা ফাইনালে গেছে, ফাইনাল ইন দ্য সেন্স সুপার ফোরে, কিন্তু সুপার ফোরে গিয়ে ভাই তারা শ্রীলঙ্কাকে বাইরে করার চেষ্টা করেছে। কিন্তু এখানে ভাই দুর্দান্ত ভাই, এখানে কিন্তু ভাই অন্য কথা আসে ভাই ভারতের বিপক্ষে, ঠিক আছে না। ভারতের বিপক্ষে আমরা দেখেছি ভাই প্রত্যেক টিম এখন পর্যন্ত যতটা ম্যাচ হয়েছে ভাই এশিয়া কাপে সবাই মারতে চেয়েছে, ঠিক আছে, দু একটা শটও লাগিয়ে দিয়েছে, কিন্তু প্রত্যেক ভাই বল ভাই মারতে পারে না, ঠিক আছে না ভাই, আমাদের বলা ভাই কামব্যাক করে। কিন্তু সেই জায়গাতে ভাই দেখতে হবে ভাই, আমার মনে হয় না যে বাংলাদেশের টিম এত ভালো করবে বলে, কারণ তারা ভাই প্রত্যেক ম্যাচে ভালো খেলছে না। একটা ম্যাচে ভাই আমরা দেখেছি তৌহিদ রেজা ভাই প্রত্যেকটা ম্যাচে ভালো খেলেনি, ইভেন ভাই সবাই বলছে যে ওকে ভাই বাইরে করে দাও,
কিন্তু সেই জায়গাতে একটা ম্যাচ খেলেছে, হয়তো ভাই লাগলে লাগতেও পারে, কিন্তু ভাই প্রত্যেক বলে হয়তো এত শুরু বা অত কামিয়াব সাকসেসফুল নাও হতে পারে। তো এবার যদি দেখি যে আমাদের ভারতের দল তো ভাই একদম মানে ফিক্সড, এখানে তো কোনো কথাই হয় না, কোনো পরিবর্তন তো মনে হয় না আসবে বলে, ঠিক আছে, কারণ আমরা রেস্টও দেবো না কোনো প্লেয়ারকে, আমার মনে হচ্ছে না। তো দ্যাটস ওয়াই ভারতের প্লেইং ইলেভেনকে নিয়ে কোনো কথা নেই। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের প্লেইং ইলেভেনের শরীফুলকে তারা নিয়ে এসেছে, কিন্তু শরীফুল এতটা কার্যকরী নয়, এবং তার বিরুদ্ধে অর্থাৎ তার জায়গায় দুইটা প্লেয়ার রয়েছে, একটা হচ্ছে গিয়ে তানজিম আসিম সাকিব এবং তার সাথে হচ্ছে কি রিশাদ হোসেন। তো তোমার কি মতামত ভাই, এই দুইটা প্লেয়ারের মধ্যে কি যে কোনো একটা প্লেয়ারকে বাংলাদেশ নিয়ে আসতে পারে? আমার মনে হয় চেঞ্জ করতে পারে, কারণ হচ্ছে কি ভাই এই পিচের মধ্যে বিশেষ করে ভাই আবুধাবি দুবাইয়ের পিচগুলোতে স্পিন ভালো সাকসেসফুল হয়। আর আমরা দেখেছি ভাই বাংলাদেশের পক্ষ থেকে ভাই গত ম্যাচে ভাই তাসকিন আহমেদ ভালো খেলেছে, প্রথম ম্যাচে ভালো খেলেছে, কিন্তু সেকেন্ড ম্যাচে তাকে বসিয়ে দিয়েছিল, কিন্তু তৃতীয় ম্যাচে ভাই তাকে খেলানো হয়েছে এবং সে ভালো করেছে শেষ ম্যাচটাতে, ঠিক আছে না। তো আমার মনে হয় তাসকিন আহমেদ তো খেলবে, মুস্তাফিজুর রহমান ভাই তাদের ফ্রন্টলাইন বোলার, তো এই দুটো তো খেলবে। তো আমার মনে হয় না সেই জায়গাতে আরেকটা ফাস্ট বোলার খেলাবে বলে, ঠিক আছে না। তারা কারণ ভাই ভারতীয় ব্যাটসম্যান ভাই ফাস্ট বোলারকে আরও দুর্দান্ত মারে, ঠিক আছে না। তো আমার মনে হয় সেই জায়গাতে হয়তো রিশাদ হোসেনকে খেলাবে তারা। রিশাদ হোসেনকে যদি খেলায় তাহলে ভাই তাদের দুটো প্লাস পয়েন্ট আছে। এক তো ভাই যদি তারা বলে যে ওরা তাবড়তোড় অর্থাৎ হার হিটিং করতে পারে, আর যদি আমরা দেখিনি এতটা, আর আরেকটা হচ্ছে গিয়ে ভাই সে স্পিন করতে পারে। আমরা দেখেছি যে আফগানিস্তানের বিরুদ্ধে ভাই ম্যাচে সে ভালো বোলিংও করেছে, তো সেই দিক দিয়ে ভাই তাকে খেলালে হয়তো বাংলাদেশের ভাই ভালো হবে। কিন্তু একটা দেশ তো মাথায় রাখবে যে ওই সঞ্জু স্যামসন কিন্তু রিশাদ হোসেনকে 5টা ছক্কা আঁকেছিল, তো সেটাও একটা ওর ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু থাকবে। কিন্তু ভাই থাকলেও ভাই তখন ভাই সঞ্জু স্যামসন ভাই ওপেনিং করেছিল ভারতীয় দলের হয়ে, সঞ্জু স্যামসন এবং ভাই অভিষেক শর্মা ওপেনিং করেছিল, আর ভারতের মাটিতে ভাই ম্যাচগুলো হয়েছে, ঠিক আছে না। কিন্তু ওখানে ভাই পিচটা আলাদা, তাছাড়া ভাই সঞ্জু স্যামসনের ভাই কনফিডেন্স অনেক নিচে পড়ে আছে। আমরা দেখেছি ভাই রিসেন্টলি গত ম্যাচের আগের ম্যাচে অর্থাৎ ওমানের বিরুদ্ধে ম্যাচে ভাই সে হাফ সেঞ্চুরি করেছে, 58 সামথিং করেছে ভাই, 45 বল কনজিউম করেছে, ঠিক আছে করে ভাই অনেকটা ভাই স্ট্রাগল ছিল। আমরা দেখেছি ভাই মিস হিট হয়েছে অনেকটা, শেষে যে আউট হয়েছে সেটাও ভাই মিস হিট হয়ে বেটে বলে ভাই টাইমিংও হয়নি। তারপরে ভাই গত ম্যাচটা পাকিস্তানের সঙ্গে ভাই 17 বল খেলেছে এবং মাত্র 13 রান 14 রান করেছে, ঠিক আছে না। তো সেইখানে ভাই বেটে বলে সংযোগ হয়নি, ইভেন ভাই তারে যে রেগুলার যে পজিশনে খেলে সেই পজিশনে আসেনি। এক ম্যাচে ভাই 3 নম্বর, এক ম্যাচে ভাই 6 নম্বর পর্যন্ত এসে যায়, কিন্তু তাকে পাঠায়নি। কিন্তু দেখতে পাই ভাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোন নম্বরে পাঠায়। কিন্তু আমি বলি যে মিডল অর্ডারে খেললেও কিন্তু ভাই রিশাদ হোসেনকে ওই পাবে, কারণ যদি মিডল অর্ডারে আসে তাহলে কিন্তু রিশাদ হোসেন কিন্তু মিডল অর্ডারে বোলিং করে, তাহলে কিন্তু ওর সাথে দেখা দেখি হবে, এবং হলে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড সেটা সঞ্জুরও চলবে যে ওকে আমি মেরেছিলাম, মারতে পারবো। এটা নো ডাউট ভাই, আমরা দেখেছি ভাই সব সময় ভাই ঠিক আছে একটা দুটো ভাই ম্যাচ খারাপ যেতে পারে, আর আমরা দেখেছি ভাই সে ভাই স্পিনার কি ভালো খেলে। ইভেন ভাই আমাদের ভাই টিমের মধ্যে যে যতগুলো প্লেয়ার আছে সবার মধ্যে সেও একটা প্লেয়ার যে স্পিনার খুব ভালো খেলে, একদম ঠিক আছে। সামনে যে ভাই শটটা খেলে দুর্দান্ত ভাই, কফে বলো কভার বলো ভাই, সামনে বলো যে কোনো দিকে ভাই ভালো খেলে। কিন্তু ভাই তার জন্য ভাই প্রথমে ভাই বাংলাদেশের টিমকে ভাই প্রথমে 2-3টে উইকেট আউট করতে হবে আমাদের, ঠিক আছে না। অভিষেক শর্মা, শুভমন গিল যেভাবে খেলছে, আউট করার মতো বোলিং কার কাছে আছে, এবং মনে হচ্ছে স্কাইরও একটা বড় রান ভাই আসতে চলেছে অবভিয়াসলি ভাই, কারণ সে হচ্ছে কি আমাদের টিমের ক্যাপ্টেন, ঠিক আছে না। বাকি প্লেয়ারগুলো আমাদের এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে ভাই তার উপরে তোর ভাই প্রেশার আসেনি, কারণ ভাই আমাদের ওপেনে আর ভাই সেই প্রেশারটা আসতে দেয়নি। তারপর ভাই তিলক বর্মা আছে, তো আমার মনে হয় একটা ভালো ম্যাচ আসছে ভাই সূর্যকুমারের জন্য, কারণ সে একটা ভালো নক খেলতে হবে। গত ম্যাচে ভাই শুরুটা করেছিল, সেই ম্যাচে সে এত ভাই করতে পারেনি, তো আমার মনে হয় সেও হয়তো ভালো খেলবে। তো সেই জন্য ভাই যদি সঞ্জু স্যামসনকে আসতে হয়, তো এর আগে হলে ভাই 3টা বলে না যে ওকে মারতে হলে আমাকে মারতে হবে প্রথমে, তো এই জন্য ভাই সঞ্জু স্যামসনকে মারতে হলে বা তাকে আসতে হলে বাকি 3-4টা ভাই প্রথমে ব্যাটসম্যান আউট করতে হবে ভাই বাংলাদেশের বোলারদের। হ্যাঁ, কারণ আমরা তো ভাই ইদানিং হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলেরও ভাই সেই ধরনের মানে খতরনাক ব্যাটিং দেখতে পাচ্ছি না, কারণ ওপেনারে ভাই সুযোগই দিচ্ছে টাইম ভাই, সুযোগ কোথায় ভাই, পাচ্ছেই না চান্স। বাকি ভাই গত ম্যাচে যেভাবে খেলেছে, ইভেন ভাই শুভমন গিলের, আমার তো মনে হচ্ছে শুভমন গিল একটা বড় নক খেলবে আমার মনে হচ্ছে। গত ম্যাচে ভাই একটা আফসোস হচ্ছে ভাই সে যেভাবে তাবড়তোড় ব্যাটিং করেছে, এক সময় তো লাগছিল ভাই সে নাকি অভিষেক শর্মার আগে ভাই হাফ সেঞ্চুরি করেন, কিন্তু 47 রান করে ভাই সে একটা আনলাকিলি আউট হয়ে গেছে, ঠিক আছে। আমার মনে হয় আমার মনে হয় ভাই তারও একটা বড় নক আসছে। বাকি এর আগে ভাই 3টে ম্যাচে সে তোর ভালো করতে পারেনি, অনেকে বলেছে ভাই দেখো কাকে এনেছে ভাই T20 ফরম্যাটে, কিন্তু সবার মুখে ভাই একটা ভাই স্টপ করে দিল ফেভিকল লাগিয়ে, যে দেখো পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমি তাবড়তোড় খেলেছি, আর যেভাবে ভাই কভার ড্রাইভ করেছে, টাইমিং করে ভাই যেভাবে পুল শট খেলেছে, হ্যারিস রুফকের মতো প্লেয়ারকে 150 যে বোলিং করে, তো ভাই সবার মুখ স্টপ হয়ে গেছে এখানে। তো যদি আমি কম্পিটিশনের কথা বলি, তো মনে হচ্ছে যে পাকিস্তান থেকে ভালো কম্পিটিশন দেবে বাংলাদেশ, কারণ আমরা দেখেছি বাংলাদেশের রিসেন্ট যে টিমটা অর্থাৎ লাস্ট যে 2টা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু ওরা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করছে। ইভেন শ্রীলঙ্কা কিন্তু তাদের থেকে বড় টিম ছিল এবং সেই টিমটাকে ভাই প্রায় ডমিনেট করে জিতেছে, যদিও লাস্ট ওভার ড্রামা হয়েছে, কিন্তু তারপরও আমরা দেখেছি ডমিনেট করেছে। ইভেন হাসারাঙ্গার উপর তারা অ্যাটাক করেছে প্রত্যেকটা ভাই, তাদের যে মেইন বোলার
নুয়ান তুষারা তার উপরও অ্যাটাক করেছে। বিশেষ করে ভাই সাইফ হাসান আমরা দেখেছি ভাই 17 রান এনেছিল একই ওভারে ভাই তুষারার, যে নাকি খতরনাক বোলার। তো সেই জন্য আমার মনে হচ্ছে এবারও ওরা সেই টার্গেট কিন্তু করবে ভারতীয় বোলারদের উপর বিশেষ করে। ঠিক আছে ভাই, করতে পারে। আমরা দেখেছি ভাই প্রত্যেক ম্যাচে যতবারই ভাই বাংলাদেশ এবং ভাই ভারত এক সামনাসামনি নিয়ে আসে না, তাই তারা ভাই শুরুটা খুব ভালো করে, শুরুটাও খুব ভালো করে আমরা দেখেছি প্রত্যেকবারই। শেষের দিকে ভাই এতটা ভাই ব্যালেন্স করতে পারে না, এবারও ভাই নো ডাউট হয়তো করতে পারে। কিন্তু আরেকটা কথা ভাই, সাইফ হাসান কিন্তু এর আগের ম্যাচে ভাই 28 বলে 30 রান সামথিং করেছে ভাই, ব্যাটে বলে সমান সমান রান করেছে, কিন্তু পরের ম্যাচে সে ভালো খেলেছে। হয়তো ভাই এই ম্যাচে শুরুবাত ভালো হতে পারে, কিন্তু ভাই ভারতীয় টিম ভাই কামব্যাক করতে পারে। গত ম্যাচে দেখেছে ভাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভাই 10 ওভারে 100 রানের ভাই কাছাকাছি করে নিয়েছে, তারপর ভাই বাকি 10 ওভারে মাত্র 71ই করতে পেরেছে, তাও এতগুলো খেত ছাড়ার পরে। ঠিক আছে না, তো আমাদের ভারতীয় বোলাররা কামব্যাক করতে জানে। আর মেইন সমস্যা হচ্ছে ভাই বাংলাদেশের 2-1টা ব্যাটসম্যানই দেখা যায় যে ভাই রান করতে পারবে, কিন্তু জাকির আলী থেকে ধরে বাকি যে প্লেয়ারগুলো রয়েছে ওইগুলো আমার সেরকম তাদের আমি ভাই পারি আজব দেখিনি। প্রথমে যদি 3-4টা উইকেট নিয়ে নেয় আমাদের বোলাররা, সেটা তো নেবেই ভাই। কতটা যে বোলার আছে ভাই, সেখানে ভাই হার্দিক পান্ডিয়া নতুন বল দিয়ে শুরু করে ভাই, তারপরে বুমরা তো আছেই, অক্ষর প্যাটেল আছে ভাই, তারপর ভাই কুলদীপ যাদব আছে, বরুণ চক্রবর্তী আছে ভাই, তিলক বর্মা বোলিং করে ভাই, অভিষেক শর্মা বোলিং করে, দরকার পড়ে না। ইভেন শিবম দুবে এসে ভাই 3টা উইকেট নিয়ে নেয়। পাকিস্তানের সাথে 2টা নিয়েছিল, প্রথম ম্যাচে 3টা নিয়েছে, তো ভাই 5টা উইকেট ওরই যদি থাকে তাহলে বুঝতে পারছো কি টিম রয়েছে। তো নো ডাউট পাকিস্তান টিম, বাংলাদেশ টিম সব টিমে জানে যে ভারতের শক্তিটা কি, এবং সব ফ্যান্সরাই জানে যে ভারতের শক্তিটা কি। তো দেখার বিষয় হচ্ছে কি মাঠের ময়দানে, অর্থাৎ আমরা কথায় নয় মাঠে দেখতে চাই যে কতটুকু ফাইট দেয় বাংলাদেশ এবং কিভাবে ভারত তাকে টেগেল করে এবং কিভাবে ভারত তাকে এগিয়ে যায়। আমরা দেখেছি ভাই প্রথমে ভাই ভারতীয় টিম যতটা ম্যাচ ভাই খেলেছে এখন পর্যন্ত, তারা চায় যে প্রথমে ভাই টস জিতে যাতে আমরা বোলিং করবো। তো এই ম্যাচে ভাই নো ডাউট দুটো টিমের ক্যাপ্টেনই চাইবে প্রথম টস জিতে ভাই বোলিং করার জন্য। ঠিক আছে, চাইবে যে অপোনেন্ট টিমকে ভাই টার্গেট সেট করার জন্য। বাংলাদেশ টিমও জানে ভাই যদি ভারতীয় টিমকে বলি চেস করার জন্য, তারা ভাই চেস করে নেবে। তো প্রত্যেকেই চাইবে যে আমরা প্রথমে বোলিং করবো আর অপোনেন্টকে চাইবো ব্যাটিং করার জন্য। এটার 2টা কারণ, একটা হচ্ছে কি এক তো পিচকে বুঝবে ওই দিনে পিচে কি বিহেভ করছে, এবং দ্বিতীয়ত দেখো প্রথম ব্যাটিং করলে একটা টার্গেট থাকে যে ভাই আমরা বেশি মারবো, বেশি মারার চক্করে আমরা দেখেছি যে উইকেট গুলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, এবং যদি একটা রান হয়ে যায় তখন সবার মনে থাকে যে ভাই এত রানই তো করতে হবে, চলো একটা ওভার খারাপ হয়ে গেলে একটু দেখে হিসাবটা ভালো করা যায়। হ্যাঁ, গত ম্যাচে আমরা দেখেছি ভাই শ্রীলঙ্কা যে ভাই রানটা করেছে 174, ঠিক আছে না, একসময় ভেবেছিল ভাই সবাই মনে হয় জিতবে না ভাই, বাংলাদেশ বলেছে ভাই ওদের সামর্থ্য নেই, বর্তমানে এখন বাংলাদেশের কাছে সামর্থ্য নেই, ওরা 140-50 হয়ে গেলেই জিতে যাবে, 130 হয়ে গেলে ওপোনেন্ট জিতে যাবে। কিন্তু এই ম্যাচে ভাই কিভাবে ভাই টার্গেট চেজ করেছে, কিন্তু ভাই তারা প্রথম থেকেই ভাই ইন্টেনশন নিয়ে এসেছিল। এই জন্য ভাই বাংলাদেশ টিমের কাছে একটা ভাই কড়া টক্কর আছে, যদিও যদি তারা ভারতের টিমের কাছে যদি হেরেও যায় তবুও তাদের কাছে চান্স আছে ফাইনাল খেলার। কারণ ভাই এর পরের ম্যাচে অর্থাৎ 25 তারিখে ভাই পাকিস্তানের সঙ্গে তারা আরেকটা ম্যাচ খেলবে, তারা তো অলরেডি একটা শ্রীলঙ্কার সঙ্গে জিতে নিয়েছে, পাকিস্তানের সঙ্গে যদি জিতে যায় তাহলে ভাই তারা ফাইনালে থ্রু করছে একদম। তো এই পর্যন্তই আমরা দেখতে পেলাম, ঠিক আছে, এবার দেখার বিষয় যে ম্যাচে কি হয়, তোমাদের কি মতামত ভাই, কোন টিম এগিয়ে রয়েছে? অবশ্যই ভারতের টিম শক্তিশালী, তো খেলায় দেখা যাবে কি হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে সাপোর্ট করবে, অর্থাৎ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে যথেষ্টভাবে, এবং সাথে লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।